খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গকে 40,000 কোটি দেওয়া হয়েছে, আরো 60,000 কোটি দেওয়া হবে। শুভেন্দুকে বাংলায় লেখা চিঠিতে উল্লেখ মোদির। সংখ্যালঘু সেলের সভাপতির পদ ছাড়লেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। বিদ্রোহী শিবিরে যোগদানের জল্পনা। লক্ষ লক্ষ টাকা নিয়েও চাকরি দেননি, এবার প্রতারণার মামলায় নাম জড়ালো অভিষেকের আত্মসহায়ক সমিতির। 40 কোটির অফারে মমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা, মহুয়ার মন্তব্য নিয়ে মানহানির মামলার চিন্তাভাবনা কাকলির শতাব্দীদের। এটাই আমার পরিচয়, বোরখা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী। পুত্রবধূকে রাস্তায় মারধর, গ্রেপ্তার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভানেত্রী। চলল ডিম থেরাপি। পক্ষে দাঁড়ালো না কোনো আইনজীবী, পুলিশ হেফাজতে জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা। কলকাতা থেকে দিল্লি ফিরে বিমানবন্দরে 45 মিনিট দাঁড়িয়ে মোদি, নেপথ্য কারণ নিট পরীক্ষার্থীরা। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা সরকারি বাসের, মৃত অন্তত 5, আহত আরও 21। চাঞ্চল্য ময়নাগুড়িতে। টিএমসির কোষাগার থেকে কি 150 কোটি উধাও, অভিষেকের চার্টার্ড বিমান নিয়ে তুঙ্গে বিতর্ক। 25 লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে বিধায়ক হওয়ার জন্য, সন্দীপন সাহাকে বিপ্লবী বলে কটাক্ষ কুণাল ঘোষের। জামাই ষষ্ঠী সেরে আর বাড়ি ফেরা হলো না জামাইয়ের, নদিয়া শ্বশুরবাড়ি গিয়ে মর্মান্তিক পরিণতি বর্ধমানের যুবকের। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন, বিহারের স্বাস্থ্যমন্ত্রীর যোগাসন দেখে হেসে খুন নেটিজেনরা। যন্তর মন্তর দ্রুত খালি করুন, আর সময় দেওয়া হবে না, ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিল পুলিশ। প্রতীক ছেড়ে জিতে দেখান, বিদ্রোহীদের তোপ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের, পাল্টা দিলেন জগদীশ বসুনিয়া। 100 দিনের কাজে জব কার্ড নিয়ে দুর্নীতি, সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ নন্দীগ্রামে। আলিপুরদুয়ারে অঝোর বৃষ্টিতে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল ট্রাক, মৃত 2। টয় ট্রেন চলার সড়ক বন্ধই, উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলবে। সস্তা হবে পেট্রোল ডিজেল, এবার বড় ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর। মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের। ক্ষণিকের বৃষ্টিতেই চরমে দুর্ভোগ, মহেশতলার পিলার ভেঙে পা কাটা গেল ব্যক্তির, চিনার পার্কে ডুবলো অ্যাপ ক্যাব। খড়গপুরে দিনে দুপুরে টাকা ছিনতাইয়ের চেষ্টা, চলল এলোপাথারি গুলি। 1.5 মাস নিখোঁজ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার। দ্বিতীয়বারও নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস, কিউআর কোডে 30,000 টাকা দিলে এই ভিডিও কল, আর তারপরই আসল খেলা। দীঘায় স্পিডবোটের ধাক্কায় পর্যটকের মৃত্যু, অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত ওয়াটার স্পোর্টস। মোটর বাইক পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর ছুরির কোপে মৃত্যু তরুণী, হাসপাতালে লড়ছেন তার স্বামী। রাজ্যবাসীর জন্য সুখবর, 125 দিনের কাজ কবে থেকে, দিনক্ষণ ঘোষণা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। মমতা অভিষেকের সঙ্গে তুমুল তরজা কল্যাণের, কেন? নরেন্দ্র মোদীর মতো আসন করবেন কিভাবে? যোগ দিবসে প্রধানমন্ত্রীর 5 আসনের নিয়ম জেনে নিন। মালদা সীমান্তে বড়সড় বিপদের আশঙ্কা, জারি হলো হাই অ্যালার্ট। মুখোমুখি সংঘর্ষ, নদিয়ায় মৃত্যু বাইক আরোহীর, 7 সকালে মর্মান্তিক দুর্ঘটনায় স্তম্ভিত সকলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মোদি লিখেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে সম্ভাব্য সব রকম সাহায্য করবে। জল জীবন মিশন এবং পরিকাঠামো সম্পর্কিত কাজ সহ অতীতের আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলিকে ত্বরান্বিত করতে প্রায় 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে এক আবেগঘন বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে পাঠানো 5 পাতার চিঠিতে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনার কথা তুলে ধরেন। সেই চিঠির জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন শুভেন্দু। এই চিঠিতে মোদি জানিয়েছেন, মাত্র 1.5 মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গকে কত পরিমাণ অর্থ দেওয়া হয়েছে এবং কত অর্থ দেওয়া হবে। মোদি লিখেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে সম্ভাব্য সব রকম সাহায্য করবে। জল জীবন মিশন এবং পরিকাঠামো সম্পর্কিত কাজ সহ অতীতের আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলিকে ত্বরান্বিত করতে প্রায় 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তিনি আরও লিখেছেন, রেলের উন্নয়নের জন্য প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং 60,000 কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে।
বিধানসভা ভোটের প্রচারের সময় রাজ্যে এসে মোদী কথা দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা হলে ডবল ইঞ্জিন সরকার রাজ্যকে সব রকম সাহায্য করবে। দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসে পশ্চিমবঙ্গ দিবস পালনের পাশাপাশি রাজ্যের জন্য তার সরকার এখনো পর্যন্ত কত বরাদ্দ দিয়েছে এবং আগামীতে সেই বরাদ্দের পরিমাণ কত হতে পারে সেই নিয়ে শুভেন্দুকে লেখা চিঠিতে বিস্তারিত জানিয়েছেন তিনি। দলের একাধিক প্রবীণ ও অভিজ্ঞ সংখ্যালঘু নেতাকে পিছনে ফেলে মাত্র 30 বছর বয়সী মোশাররফ হোসেন সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির দায়িত্ব পান। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ ছাড়ার ঘোষণা করে রাজনৈতিক মহলে জোর চর্চার জন্ম দিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। তার এই সিদ্ধান্ত ঘিরে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে নানা জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের দিন তাকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে দেখা যেতে পারে। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোশাররফ বলেন, কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের খবরে জানতে পারি আমাকে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি করা হয়েছে, কিন্তু এ বিষয়ে আমি কোনো সরকারি চিঠি পাইনি, তাই আমিও মৌখিকভাবেই ওই পদ ছাড়ার কথা জানিয়েছি। যদি চিঠি পেতাম তাহলে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিতাম। এবারের বিধানসভা নির্বাচনে ইটাহার কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন মোশাররফ। দলের তরুণ মুখ হিসেবে গত কয়েক বছর তার উত্থান ছিল অত্যন্ত দ্রুত। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল তৃণমূলের সংখ্যালঘু সংগঠনের মধ্যে মোশাররফের উত্থান অনেকটা উল্কা গতিতে হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রবীণ নেতা অমল আচার্যের পরিবর্তে ইটাহার কেন্দ্রে মোশাররফকে প্রার্থী করেছিল তৃণমূল। নির্বাচনে জয়ের পর বিধানসভায় তার বক্তব্য এবং সাংগঠনিক সক্রিয়তা দলের শীর্ষ নেতৃত্বের নজর কাড়ে। বিশেষ করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই তাকে মনে করা হতো। বর্তমানে সুজয় পুলিশি হেফাজতে রয়েছেন। সুজয়কে জেরা করে উঠে এসেছিল তৃণমূল সাংসদ অভিষেকের আত্মসহায়ক সুমিতের নাম। এবার ডেবরা থানায় যে মামলা হয়েছে তাতেও সুমিতের নাম জড়ালো। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে ডেবরা থানায় যে এফআইআর হয়েছিল তাতে নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। তার বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু হয়েছে ডেবরা থানায়। শালবনী থানার একটি মামলায় অভিষেকের আত্মসহায়ক সুমিতের খোঁজ চালাচ্ছে পুলিশ, তবে তার খোঁজ মেলেনি। তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে রাজ্যের গোয়েন্দা দপ্তর সিআইডি। এবার ডেবরা থানার একটি মামলায় নাম জড়িয়েছে সুমিতের। বর্তমানে সুজয় পুলিশি হেফাজতে রয়েছেন। সুজয়কে জেরা করে উঠে আসছিল তৃণমূল সাংসদ অভিষেকের আত্মসহায়ক সুমিতের নাম। এবার ডেবরা থানায় যে মামলা হয়েছে তাতেও সুমিতের নাম জড়ালো। ডেবরা থানায় মামলাটি রুজু হয়েছিল গত 16 জুন। অভিযোগকারী প্রসেনজিৎ রায়ের অভিযোগ, 12টি সরকারি পদে চাকরির জন্য 3.5 লক্ষ টাকা করে দাবি করেছিলেন সুজয়। প্রথম পর্যায়ে 12 লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। অভিযোগ, ডেবরার একটি হোটেলে আশিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সুজয়। তিনি জানিয়েছেন আশিক নবান্নের কর্মী। তারপর অভিযোগকারী সহ 12 জনকে খাদ্য ভবন এবং বিকাশ ভবনে নিয়ে যান আশিক। তার মেডিকেল পরীক্ষাও করানো হয়, কিন্তু চাকরি হয়নি। সম্প্রতি সমাজ মাধ্যমে মহুয়ার একটি পোস্ট থেকে বিতর্কের সূত্রপাত। তিনি দাবি করেছিলেন বিদ্রোহী সাংসদেরা টাকার বিনিময়ে দল ছেড়েছেন। এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য অন্তত 40 কোটি টাকা করে নিয়েছেন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারেন সদ্য তৃণমূল ছেড়ে ত্রিপুরার অখ্যাত দল এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদেরা। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়েরা সম্প্রতি এ বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে একটি বৈঠকও করেছেন। সূত্রের খবর, সেখানে মহুয়ার বিরুদ্ধে পদক্ষেপ সংক্রান্ত আলোচনা হয়েছে। 20 জন সাংসদই ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন, দাবি করেছেন কাকলি। গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূল টালমাটাল। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাঙন ধরেছে তাদের দলীয় পরিষদীয় দলে। তার পরপরই লোকসভার সাংসদদের একাংশ বিদ্রোহী হয়ে ওঠেন। দিল্লিতে গিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে তারা দেখা করেন এবং তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। 28 জনের মধ্যে 20 জন সাংসদই তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন এনসিপিআইতে। এই দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক। মহুয়া তাদের দলে যাননি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। দল ত্যাগীদের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একের পর এক তোপ দাগছেন কৃষ্ণনগরের সাংসদ। সম্প্রতি সমাজ মাধ্যমে মহুয়ার একটি পোস্ট থেকে বিতর্কের সূত্রপাত। তিনি দাবি করেছিলেন বিদ্রোহী সাংসদেরা টাকার বিনিময়ে দল ছেড়েছেন। এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য একজন অন্তত 40 কোটি টাকা করে নিয়েছেন বলে দাবি করেন মহুয়া। সম্প্রতি মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা দলেও কয়েকজন সাংসদ বিদ্রোহী হয়েছেন। উদ্ধবের হাত ছেড়ে তার বিরোধী একনাথ শিন্দের শিবিরে যোগ দিতে চলেছেন বলে গুঞ্জন। তাদের বিরুদ্ধে 15 কোটি টাকা নিয়ে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন উদ্ধব গোষ্ঠীর সঞ্জয় রাউত। সেই পোস্টটি শেয়ার করে মহুয়া তৃণমূলের বিদ্রোহীদের বিরুদ্ধে তোপ দাগেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, বাতিল হয়েছিল নিট পরীক্ষা। দীর্ঘদিন ধরে চলা বিতর্ক, উদ্বেগ ও অনিশ্চয়তা শেষে অবশেষে রবিবার রি-নিট পরীক্ষা সম্পন্ন হয়েছে। বহু পরীক্ষার্থীদের কাছে এই পরীক্ষা ছিল নিজেদের যোগ্যতা প্রমাণের আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ। জালিয়াতি রুখতে দেশ জুড়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হচ্ছে এই পরীক্ষা। তবে রি-নিট পরীক্ষা চলাকালীন রাজস্থানের আজমেরের একটি পরীক্ষা কেন্দ্রে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগ, সাবিত্রী গার্লস স্কুল পরীক্ষা কেন্দ্রে বোরকা ও হিজাব পরে পরীক্ষায় অংশ নিতে আসা এক মুসলিম ছাত্রীকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় বোরকা নিয়ে কর্তৃপক্ষ আপত্তি জানালে ছাত্রী ও তার পরিবার তীব্র অসন্তোষ প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেন বোরকা পরেই তিনি পরীক্ষা দেবেন। জানা গিয়েছে, বেওয়ারের উম্মে কুলসুম নামের ওই ছাত্রী বোরকা পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলে হলে প্রবেশের সময় আপত্তি জানানো হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ছাত্রী ও তার পরিবার প্রতিবাদ জানান। ছাত্রী বলেন, বোরকা আমার পরিচয়। NTA এর 8 নম্বর নিয়মে স্পষ্টভাবে বলা আছে যে ধর্মীয় পোশাক পরিহিত যে কাউকে চেকিংয়ের জন্য একটু আগে আসতে হবে। আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি, তবুও আমাদের থামানো হচ্ছে। ছাত্রীর বাবা মোহাম্মদ আলিম বলেন, আমার মেয়ে এর আগেও 2 বার বোরকা পরে পরীক্ষা দিয়েছে এবং তখন কোনো সমস্যা হয়নি। যখন NTA অনুমতি দিয়েছে তখন কেন্দ্রে আমাদের কেন আটকানো হচ্ছে? আমরা পুঙ্খানুপুঙ্খ তল্লাশির জন্য প্রস্তুত, কিন্তু আমার মেয়ে বোরকা খুলে পরীক্ষায় বসবে না। তোলাবাজি দুর্নীতির পর এবার পণের দাবিতে অত্যাচার, পুত্রবধূকে রাস্তায় মারধর, পণের জন্য চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার অভিযোগে গাইঘাটার প্রভাবশালী তৃণমূল নেত্রী ইলা বাগচিকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি উত্তর 24 পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি। রবিবার সকালে ঠাকুরনগরের বাবুপাড়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যদিও তৃণমূল নেত্রীর দাবি তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। এদিন সকালে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চোর চোর স্লোগান দেন। তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। একজন মহিলা তাকে চর মারতেও যান। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে আসে। জানা গিয়েছে, 2022 সালে ইলা দেবীর ছেলে রাহুল বাগচির সঙ্গে বিয়ে হয় স্থানীয় শিমুলপুরের বাসিন্দা অর্পিতা বিশ্বাসের। রাহুল ও অর্পিতা ভালোবাসা করে বিয়ে করলেও কিছুদিন পর থেকে তাদের সম্পর্কের অবনতি হতে থাকে। 1 বছর পর থেকে অর্পিতা বাবার বাড়িতে থাকতেন। তার অভিযোগ, রাহুল প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরে তাকে মারধর করতেন। শাশুড়ি ইলা পণের জন্য তার উপর চাপ দিতেন। পুত্রবধূকে তিনি বলতেন, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার কিছু করতে পারবি না। অর্পিতার অভিযোগ, গত 15 জুন ষষ্ঠীতলা এলাকায় তার উপর হামলা চালান ইলা ও তার অনুগামীরা। ব্যাপক মারধর করা হয় তাকে। ঘটনার 3 দিন পরে অর্পিতা গাইঘাটা থানায় শাশুড়ি ইলা বাগচি, শ্বশুর পিনাকি বাগচি ও স্বামী রাহুল বাগচির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রবিবার সকালে তৃণমূল নেত্রীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের উপর হামলার ঘটনায় স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি পুলিশ হেফাজতে। শনিবার তাকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আদালতে তুললেন। তার পক্ষে সওয়াল করার জন্য কোনো আইনজীবী রাজি হননি। আদালত ধৃত রেজিনাকে 3 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। শনিবার আদালতে হাজির করানো হয়েছিল তৃণমূলের প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খানকেও। তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুষ্পার স্ত্রী রেজিনা শনিবার ধরা পড়তেই ডায়মন্ড হারবার এলাকায় সাধারণ মানুষের মধ্যে আনন্দ ধরা পড়ে। শেষ পর্যন্ত পুলিশের জালে বন্দি ফল তার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি ওরফে সালিকা। দক্ষিণ 24 পরগনার উস্তি ও বিষ্ণুপুর থানার সীমানা লাগোয়া জুলপিয়া থেকে শনিবার তাকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর গাড়িতে রেজিনা বিবি পালানোর পরিকল্পনা করেছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। গ্রেপ্তারের পর এদিন রেজিনাকে নিরাপত্তার স্বার্থে প্রথমে উস্তি থানায় এনে রাখা হয়। পরে তাকে ডায়মন্ড হারবার ACJM আদালতে তোলা হলে বিচারক আরিফ আহমেদ 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ওই মহিলার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইন ছাড়াও বেআইনি জমায়েত, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ছক করে জাহাঙ্গীরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা, পুলিশের গাড়ির উপর আক্রমণ সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগে জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবি ফলতার বেআইনি জমায়েত করে স্বামীকে পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ পুলিশের। কলকাতা থেকে দিল্লি ফেরার পর বিমানবন্দরে 45 মিনিট ধরে অপেক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরপর দুপুর 2টা পর্যন্ত বিমানবন্দরে বসে থাকেন তিনি। বিষয়টি নিয়ে জল্পনা শুরু হতেই জানা গেল, প্রধানমন্ত্রীর প্রোটোকলের গেরোয় নিট ইউজি পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে কথা মাথায় রেখেই বিমানবন্দরের বাইরে বের হননি। নির্ধারিত সময় অনুযায়ী 2টো নাগাদ পরীক্ষা শুরু হওয়ার পর বিমানবন্দর থেকে কনভয় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সরকারি তথ্য অনুযায়ী রবিবার বাংলায় যোগ দিবসের অনুষ্ঠান শেষ করে দুপুর 1টা নাগাদ দিল্লিতে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে নিজের বাসভবনে যাওয়ার কথা ছিল মোদীর। এদিকে নিটের পুরো পরীক্ষার জন্য তার রাস্তায় তখন রাস্তায় হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়। নিজেদের পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিলেন পড়ুয়ারা। এই অবস্থায় প্রধানমন্ত্রী যদি রওনা হন সেক্ষেত্রে প্রোটোকল অনুযায়ী যান নিয়ন্ত্রণ করতে হতো দিল্লির। 2টো নাগাদ নেট পরীক্ষা শুরু হওয়ার পর বিমানবন্দর থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী রওনা হন নিজের বাসভবনের উদ্দেশ্যে। গুরুত্বপূর্ণ এই সময় যান চলাচলে অস্থায়ী নিষেধাজ্ঞা চালু হলে বিপুল সমস্যার মুখে পড়তেন পড়ুয়ারা। সমস্ত দিক বিবেচনা করে যান চলাচল স্বাভাবিক রাখতে এই অবস্থায় বাসভবনের উদ্দেশ্যে না যাওয়ার সিদ্ধান্ত নেন মোদী। বিমানবন্দরেই 45 মিনিট ধরে অপেক্ষা করেন তিনি। জানা গিয়েছে 2টো নাগাদ নিট পরীক্ষা শুরু হওয়ার পর বিমানবন্দর থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী রওনা হন নিজের বাসভবনের উদ্দেশ্যে।
ঘটনা নজরে আসতেই স্থানীয়রা এসে উদ্ধার কাজে হাত লাগান। বাসের জানলা ভেঙে যাত্রীদের বার করে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল এক সরকারি বাস। জলপাইগুড়ির ময়নাগুড়ির জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনায় অন্তত 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। আরও 21 জন যাত্রী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করেছেন আর্থিক সাহায্যের ঘোষণাও। দুর্ঘটনাটি ঘটেছে 27 নম্বর জাতীয় সড়কের উল্লাডাবাড়ি এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি যাত্রীবাহী সরকারি বাস জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা এক ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে বাসটির সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনা নজরে আসতেই স্থানীয়রা এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে। বাসের জানলা ভেঙে যাত্রীদের একে একে বার করে আনা হয়। আহতদের দ্রুত ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে।